কিভাবে একটা নিখুঁত বাংলা বাক্য তৈরি করা যায় এমন একটা বাক্য যেটা আপনার মনের সব কথা পরিষ্কার করে বলে দেবে। চলুন আজ আমরা এই ব্যাপারটার একেবারে গোড়ায় চলে যাই। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা যদি কতগুলো শব্দকে শুধু পাশাপাশি বসিয়ে দিই, তাহলেই কি সেটা একটা বাক্য হয়ে গেল? উত্তরটা কিন্তু একদম সহজ না, কারণ একটা সার্থক বাক্যের আসল জাদুটা লুকিয়ে থাকে তার সাজানোর মধ্যে। এমনভাবে সাজানো যা বক্তার মনের ভাবটা পুরোপুরি ফুটিয়ে তোলে। শুধু কিছু এলোমেলো শব্দ দিয়ে এটা কখনোই সম্ভব না। মনের ভাবকে ঠিকঠাক প্রকাশ করতে গেলে প্রত্যেকটা বাক্যকে কিন্তু ৩টা সোনালি নিয়ম মেনে চলতেই হয়। এগুলোকে কোনোভাবেই পাশ কাটানোর উপায় নেই। চলুন এইবার এই ৩টে জরুরি গুণকে এক এক করে দেখি। মানে ঠিক কি কি থাকলে কতগুলো সাধারণ শব্দ একটা সার্থক বাক্য হয়ে ওঠে। এই ৩টি গুণ হল আকাঙ্ক্ষা, মানে বাক্যটা শোনার পর আর কিছু জানার বাকি থাকে না। তারপর হল আসক্তি, মানে শব্দগুলোকে ঠিকঠাক জায়গায় বসানো। আর শেষে যোগ্যতা, যেটা কিনা ভাব আর অর্থের মধ্যে একটা লজিক্যাল কানেকশন তৈরি করে। প্রথমটা হল আকাঙ্ক্ষা। এর মানে হল বাক্যটা শোনার পর মনে আর কোনো কিন্তু বা তারপর কি হল এই প্রশ্নগুলো ঘুরপাক খাবে না। ধরুন আমি যদি বলি চন্দ্র পৃথিবীর চারদিকে, মনটা কেমন খচখচ করে, তাই না? কিন্তু যেই মুহূর্তে আমি বললাম চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, সঙ্গে সঙ্গে অর্থটা সম্পূর্ণ হয়ে গেল, আমাদের শোনার ইচ্ছাও পূরণ হল। এরপরেই আসছে আসক্তি। এর আসল কথাটা হল শব্দের সঠিক অর্ডার বা ক্রম। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো। ভাবুন তো, এলোমেলো করে রাখলে কিছুই বোঝা যায় না, কিন্তু ঠিকঠাক সাজালেই একটা সুন্দর জিনিস তৈরি হয়। যেমন যদি বলি কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত, মাথাটাই তো গুলিয়ে যায়। কিন্তু শব্দগুলোকে সাজিয়ে বললেই দেখুন কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, অর্থটা একদম জলের মতো পরিষ্কার। আর সবশেষে হল যোগ্যতা। এর সোজা মানে হল বাক্যের মধ্যে যা বলা হচ্ছে সেটার মধ্যে যেন একটা বাস্তবসম্মত মিল থাকে। যেমন বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, এই বাক্যটা শুনতে কিন্তু ব্যাকরণের দিক থেকে ভুল না, কিন্তু এর মধ্যে কোনো লজিক আছে কি? আমরা তো সবাই জানি রোদ নয়, বৃষ্টিতেই বন্যা হয়। বাক্যের এই লজিক্যাল সেন্সটাই হল যোগ্যতা। নিয়মগুলো তো জানা গেল। এবার চলুন একজন সার্জেনের মতো একটা বাক্যকে কেটে দেখি এর ভেতরে ঠিক কি কি পার্টস থাকে। যে কোনো বাক্যেরই দুটো প্রধান অংশ থাকে। একটা হলো উদ্দেশ্য বা সাবজেক্ট, মানে বাক্যের হিরোকে, কার সম্পর্কে কথা হচ্ছে। আর দ্বিতীয়টা হলো বিধেয় বা প্রেডিকেট, যা আমাদের বলে যে সেই হিরোকে নিয়ে কি বলা হচ্ছে বা সে কি করছে। এই উদ্দেশ্য আর বিধেয়, এই দুটো অংশ মিলেই কিন্তু একটা সম্পূর্ণ ভাব তৈরি হয়। যেমন ছেলেরা ফুটবল খেলছে, এই বাক্যটাতে ছেলেরা হলো উদ্দেশ্য, কারণ তাদের নিয়ে কথা হচ্ছে, আর তারা কি করছে? ফুটবল খেলছে, এটাই হলো বিধেয়। তো বাক্যের ভিতটা তো মজবুত হলো। এবার চলুন এর বিভিন্ন ডিজাইন বা স্ট্রাকচারগুলো দেখে নেওয়া যাক। গঠন অনুযায়ী বাক্যকে আমরা মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। সরল বাক্য, যেটা একদম সহজ সরল; জটিল বাক্য, যার মধ্যে একটু প্যাচ আছে; আর যৌগিক বাক্য, যেটা কিনা দুটো সমান সমান শক্তিশালী বাক্যকে জুড়ে দেয়। সরল বাক্য হলো সবচেয়ে বেসিক আর সোজা সাপটা। এখানে একটাই কর্তা আর একটাই প্রধান কাজ থাকে। যেমন ছেলেরা ফুটবল খেলছে, একটা কর্তা, একটা কাজ, একটা কমপ্লিট আইডিয়া, পরিষ্কার এবং জোরালো। জটিল বাক্যের গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে একটা বস বা প্রধান বাক্য থাকে, আর তার উপর নির্ভর করে এক বা একাধিক সহকারী বাক্য থাকে। এই সহকারী বাক্যগুলো একা একা কোনো সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে না, তাদের সবসময় বসের সাহায্যের দরকার হয়। আর যৌগিক বাক্য, এটা হলো ২ বা তারও বেশি স্বাধীন বাক্যের জোট। ভাবুন, দুটোই সমান শক্তিশালী, দুটোই একা একা চলতে পারে। এদেরকে শুধু এবং, কিন্তু, অথবার মতো একটা আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। যে কোনো একটাকে আলাদা করে নিলেও তার নিজের অর্থটা কিন্তু ঠিকই থাকে। আমরা তো বাক্যের স্ট্রাকচার দেখলাম, কিন্তু একটা বাক্য দিয়ে আমরা আসলে কী বোঝাতে চাই? আমরা কি কিছু বলছি, প্রশ্ন করছি, নাকি আদেশ দিচ্ছি? চলুন এবার অর্থ বা উদ্দেশ্য অনুযায়ী বাক্যের বিভিন্ন ধরনগুলো দেখে নিই। আমাদের প্রত্যেকটা কথার পেছনেই কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তাই না? বাক্যও ঠিক সেরকম। কোনোটা দিয়ে আমরা স্রেফ তথ্য দিই, কোনোটা দিয়ে কিছু জানতে চাই, আবার কোনোটা দিয়ে আদেশ, ইচ্ছা বা মনের আবেগ প্রকাশ করি। বিবৃতিবাচক বাক্যগুলো খুব সাধারণ। এগুলো শুধু কোনো তথ্য বা ঘটনা জানায়, যেমন আমরা রোজ বেড়াতে যেতাম। অন্যদিকে প্রশ্নবাচক বাক্য সরাসরি কিছু জানতে চায়, যেমন তোমার নাম কি।
অনুজ্ঞাবাচক বাক্যে আমরা আদেশ অনুরোধ বা উপদেশ দিই, যেমন আমাকে একটি কলম দাও। আর ইচ্ছাসূচক বাক্যে আমরা কোনো আশা বা প্রার্থনা প্রকাশ করি, যেমন তার মঙ্গল হোক। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার সবকিছুকেই যদি একটা সংজ্ঞায় বাঁধতে চাই, তাহলে ভাষাবিদ মুনীর চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর এই কথাটাকেই শিরোধার্য করতে হয়। তারা বলেছিলেন যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে এত নিয়মকানুন, এগুলো কিন্তু শুধু ব্যাকরণের বইয়ের জন্য নয়, এগুলো হলো নিজের ভাবনাকে ধারালো করার হাতিয়ার। পরের বার যখন কিছু বলবেন বা লিখবেন, একবার ভাবুন তো, একটা সরল বাক্য দিয়ে সোজাসাপটা কথাটা বলবেন, নাকি একটা জটিল বাক্য দিয়ে আপনার ভাবনার গভীরতা বোঝাবেন। ক্ষমতাটা কিন্তু আপনারই হাতে।